আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম রবিট এমনি স্কুলের আরেকটি লাইভ ক্লাস নিয়ে, এবং আজকে আমাদের পাঠ্য বিষয় হলো এসএসসির ব্যবসায় উদ্যোগ যে চ্যাপ্টার বিষয়টি আছে সেটা নিয়ে। এবং আজকে থেকে আমরা মূলত ব্যবসা উদ্যোগের প্রথম ক্লাস শুরু করলাম। আজ থেকে আমরা 6-7টি ক্লাস করব এবং করে এই বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলো কভার করে ফেলবো। সো টপিকে যাওয়ার আগে আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। তোমাদের বন্ধুদের মেনশন করো, ক্লাসটি শেয়ার করে দাও। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে এই ক্লাস কিন্তু একটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো যে সবচেয়ে বেশি কমেন্ট করবে, বন্ধুদের মেনশন দিবে কমেন্ট সেকশনে এবং ক্লাসটি শেয়ার করে দিবে প্লাস রিয়্যাক্ট করবে, তাদের জন্য কিন্তু একটি পুরস্কার আছে। এবং সেটি হলো রবি টেনিস স্কুল ক্লাসরুম একটি গ্রুপ আছে, সেখানে প্রতিদিন ক্লাসের উপর ভিত্তি করে কয়েকজন স্টুডেন্টকে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায় নাম দেওয়া হবে। অর্থাৎ এই ক্লাসটিতে কে সবচেয়ে মনোযোগী ছিল এবং কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পুরস্কার দেওয়া হবে। সো অবশ্যই ক্লাস শুরু করার আগে তোমরা কমেন্ট করো কে কোথা থেকে আছো, তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং ক্লাসটি যত পারো তত বেশি শেয়ার করে দাও। সো কমেন্টে দেখি তোমরা কে কোথা থেকে জয়েন করছো। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো, প্রায় দেখলাম 60 জনের মতো আছো তোমরা। কিন্তু আমাকে কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না আসলে কতজন আসলে ক্লাস করতে এসেছো। সো কমেন্ট করো। রাসিন বলছে ঢাকা থেকে আছে, গোলাপ খান বলছে ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তার উপর এখন রমজান মাস, সো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ইশরাক আরাফাত চৌধুরী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গোলাপ খান আছে হাজারিবাগ থেকে এবং ঢাকার হাজারিবাগ, এবং ইশরাক আরাফাত চৌধুরী আছে চিটাগং থেকে। তো অনেকেই আছে, বাট কমেন্ট না করলে বুঝবো না। মাসফিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রমজানের মুবারক। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং তোমাকেও এবং সবাইকে রমজানের মুবারক। আজকে আমার রমজানের পরে প্রথম ক্লাস নিচ্ছি, সো আজকে একটু কম কথা বলতে হবে কারণ কষ্ট হয়ে যায় কিন্তু অনেক বেশি। তুষার সাহা আছে সিরাজগঞ্জ থেকে, আতিকুর রহমান আছে ঢাকা থেকে, সৌরভ আছে ঢাকা থেকে। সো কমেন্ট করো, কমেন্ট করো এবং ক্লাসটাকে শেয়ার করে দাও। শেয়ার না করলে কিন্তু তোমাদের বন্ধুরা আসতে পারবে না, এবং যদি ক্লাসের মানুষ যদি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম থাকে ক্লাস করে কিন্তু আসলে মজা হয় না। সো কমেন্ট করো, বন্ধুদের মেনশন করো, শেয়ার করে দাও। শাহিদা জয় আছে কোচবিহার, ইন্ডিয়ার কোচবিহার থেকে জয়েন করেছে, স্বাগতম তোমাকে। আকাশ আছে সাভার থেকে, রাবিয়া চিটাগং থেকে, ফাহমিদা নূর আছে চিটাগং, সালমান সামি আছে খিলগা থেকে, রিশা মুনতাহা আমার আপু যে জয়েন করেছে আমাদের সাথে, লাকি জয়েন করেছে আমাদের, আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ঢাকা থেকে আছে লাকি। আচ্ছা, সো সবাই কমেন্ট করতে লাগো, শেয়ার করতে লাগো। এর আগে একটি কথা বলি, আমাদের কিন্তু একটি রবি টেনিস স্কুলের একটি অ্যাপ আছে, তোমরা সবাই জানো, এবং এই অ্যাপের লিংক কিন্তু আমি দেখবা ক্যাপশনে দিয়ে দিয়েছি। সো দেখবো উপরে দেখবা কিন্তু অ্যাপের লিংক আছে, তোমরা কিন্তু অ্যাপের লিংক থেকে অ্যাপে নামাতে পারো। কেন না বাবা, বা আমাদের এখন অ্যাপের অবস্থা কি তোমরা কি বলতে পারো? আমাদের অ্যাপ থেকে বর্তমানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে মোট কত শিক্ষার্থী লেখাপড়া করছে? আইডিয়া করতে পারবা? সংখ্যা হয়েছে এখন 10 লক্ষ। আমাদের অ্যাপে এখন 10 লক্ষ শিক্ষার্থী রেগুলার লেখাপড়া করছে, অর্থাৎ 10 লক্ষ ডাউনলোড হয়ে গিয়েছে। সো তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করো এবং জয়েন করো। সো জয়েন করলে খালি হবে না, তোমাদের জন্য একটি ক্যাম্পেইন আছে যেখান থেকে তোমরা পুরস্কার পাবা। ক্যাম্পেইনটা হলো অ্যাপ অ্যাপ রিভিউ ক্যাম্পেইন। তোমরা অ্যাপটি ডাউনলোড করো, যারা ডাউনলোড করোনি বা যারা ডাউনলোড করেছো তারা অ্যাপের ভিতরে যাও, গিয়ে দেখো একটি ক্যাম্পেইন চলছে যে অ্যাপ রিভিউ। এই ক্যাম্পেইনের মাধ্যমে তোমরা এখানে বলতে পারবা তোমাদের এই টেন স্কুলের অ্যাপ থেকে কি কি শিখেছো বা কিভাবে উপকৃত হয়েছো, বা যা আছে তোমরা সেইভাবে একটি রিভিউ দাও, এবং তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের থেকে
বিজয় সিলেক্ট করা হবে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সো অবশ্যই যারা ডাউনলোড করোনি তারা ডাউনলোড করো, এবং যারা ডাউনলোড করেছো সবাই মিলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করো। আজকে ক্লাস শেষেই গিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করবা। যারা ক্লাস করেন তারা ডাউনলোড করেন তারা ডাউনলোড করে ফেলবা, করে কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবা। এবং আজকে ক্লাস শুরু করার আগে আমি বলবো, অবশ্যই আমাদের এই যে ক্লাসগুলো আছে রবিট এমনি স্কুলের লাইভ ক্লাসগুলো, এর সার্বিক সহযোগিতা করছে গুড লাক স্টেশনারি, এবং তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা ক্লাসগুলো আনতে পারতাম না। সো গুড লাককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আস্তে আস্তে আশা করি আমরা ক্লাসের দিকে আগাতে পারি, কিন্তু তার আগে যেহেতু এটি একটি নতুন সাবজেক্টের চ্যাপ্টার, আমাকে একটু জানিয়ে দেওয়া উচিত যে ক্লাসের কিছু রুলস আছে, এবং সেই রুলস গুলো হলো তোমরা ক্লাস করার সময় কি কি করতে পারো। ক্লাস তো করবো অবশ্যই। প্রথমে করবা কমেন্ট। কমেন্ট কি, ভাইয়া এইটা বুঝছি না, এইটা ক্লিয়ার করেন, ভাইয়া আপনি যে বুঝিয়েছেন এর চেয়ে আমি ভালোভাবে বুঝাতে পারবো, এই যে দেখেন আমার নোট। কমেন্ট করতে পারো। কমেন্ট সেকশনে বন্ধুদের মেনশন করতে পারো যে আই ব্যবসা উদ্যোগ ক্লাসে হচ্ছে, তাড়াতাড়ি চলে আয়, একসাথে বুঝবো, একসাথে পড়বো। সো আগামীতে যেন যখন আমরা পড়া রিভাইজ দিব কোনো সমস্যা না হয়, এবং আমরা খালি বন্ধুদের মধ্যে ডিসকাস করে টপিকটা আরো বেশি ক্লিয়ার হতে পারি। শেয়ার এবং রিয়াক্ট, এই কাজগুলো করবে। এখন প্রথমে ভেবেছিলাম কি যে এইগুলোর করার রিজন হচ্ছিল আমি ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষার্থী বের করবো, যে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তো ভাবলাম প্রথমে যে আমি প্রশ্ন উত্তর করব, যারা উত্তর দিতে পারবে তাদেরকে করব। বাট দেখলাম তোমরা সবাই বেশিরভাগ দুই একজন ভুলে দুই একটা ভুল দিয়ে দাও, এর বাদে বাকি সবাই রাইট আনসার করে। সো এইভাবে যদি আমি বের করতে যাই, আমার একটা ক্লাসে দেখা যাবে 20-25 জন শিক্ষার্থী নাম চলে আসছে, তাহলে কিন্তু মজা থাকবে না। এই জন্য করেছে কি, এই উত্তর তো দিতেই হবে কমেন্টে, বা বিভিন্ন প্রশ্ন করতে হবে, সাথে বন্ধুদের মেনশন দিতে হবে, ক্লাসটি শেয়ার করতে হবে এবং রিয়াক্ট করতে হবে। আমি দেখবো কে সবচেয়ে বেশি কমেন্ট করেছে, মেনশন দিয়েছে বন্ধুদের, এবং কে সবচেয়ে বেশি শেয়ার করেছে। এইভাবে আমি ক্লাস থেকে 4-5 জন শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে বের করব, এবং করে আমাদের স্কুল ক্লাসরুম একটা নতুন একটি গ্রুপ ওপেন হয়েছে, এবং যে গ্রুপটি রিজন মানে ওপেন করার রিজন হলো যে এখানে শুধু আমরা এবং তোমরা থাকবা, টেনমি স্কুলের কোনো কোর মেম্বার থাকবে না। এখানে তোমরা প্রশ্ন করবে, আমরা উত্তর দিব, আমরা প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবে, এবং আমরা বিভিন্ন ক্লাস এবং ইনফর্মাল বিভিন্ন সেশন অ্যাটেন্ড করব। সো করে আমরা অনেক লেখাপড়া অনেক বেশি মজাদার করে তুলবো। সো এখানে জয়েন করবা, এবং এই যে ক্লাসের যে শ্রেষ্ঠ শিক্ষার্থী ওদের নাম কিন্তু এই গ্রুপে যাবে। আমি আগে ফাইন্যান্স ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু কয়েকজন ভালো শিক্ষার্থী ছিল, বাট তারা শুধুমাত্র ক্লাসে জয়েন করে নেয় বলে কিন্তু আমি তাদেরকে এই তালিকায় আনতে পারিনি। সো অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করো, এখনই সার্চ দাও, সার্চ করলে পেয়ে যাবে এটা। সো তোমরা সেখানে তোমাদের সব গুরুত্বপূর্ণ নোট ক্লাস সব পেয়ে যাবে, এবং কে বিজয়ী হয়েছে তাদের নামও পেয়ে যাবে সেখানে। সো এই ছিল আপাতত আমাদের ক্লাসের ইনফর্মাল পার্ট। এবার আমরা ক্লাসের ভিতরে বা টপিক সম্পর্কে জানব। এটি হলো আমাদের এসএসসির ব্যবসায় উদ্যোগ যে বিষয় আছে সেই বিষয়ের ক্লাস, এবং আজকের এই প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসে আমি কভার করব চ্যাপ্টার 1 এবং 2। চ্যাপ্টার 1-এ আছে ব্যবসায় পরিচিতি, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রশ্ন আসে সবসময়, এবং ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এখানে বিষয়টা গুলো খুব ইজি, বাট কিছু পেঁচানো বা একটু কনফিউজিং বা ট্রিকি বিষয় আছে, সেই ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করে দিব, এবং আজকে ক্লাসের পর আশা করি কারো আর কোনো সমস্যা হবে না। সো এর মধ্যে আমাকে আবার অনেকে কমেন্ট করেছে, একটু কমেন্টগুলো পড়ে নেই। সিরাজগঞ্জ আদিগুলো আছে ঢাকা থেকে, সৌরভ আছে ঢাকা, আহমেদ কায়েদ আছে মৌলভী বাজার, শাহিদা রয় আছে কোচবিহার, আগেই কমেন্ট করেছো, ইন্ডিয়া থেকে জয়েন করেছে আমাদের সাথে। আকাশ আছে সাভার থেকে, রাবেয়া চিটাগং, ফাহমিদা নূর আছে চিটাগং থেকে, সালমান সামি আছে খিলগা, লাকি আছে ঢাকা থেকে, উম্মে রুমানা আছে যশোর থেকে, রাবেয়া সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আপু। লাকি বলছে রমজানের মোবারক, তোমাকে রমজানের মোবারক, এবং সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। সো আশা করি আমরা এখন ক্লাসে শুরু করে দিতে পারি। সো ব্যবসায় পরিচিতি, আমি এর আগে ফাইন্যান্স ক্লাস নিয়েছি, এবং আমি খুব শীঘ্রই তোমাদের এই যে ক্লাসরুম আছে এবং টেনমি স্কুল লাইভ ক্লাস আছে, আমি সেখানে আমার ক্লাসগুলোর লিঙ্ক সহ একটি পোস্টে দিয়ে দিব, যে কোন ক্লাসে কি পড়িয়েছি লিঙ্ক সহ দিয়ে দিব। সো তোমরা ইজিলি ক্লাস করতে পারবে।
ফাইন্যান্স পড়লাম, ভাইয়া ব্যবসায় তো টাকা জোগালাম, এখন যদি ব্যবসা সম্পর্কে না জানি তাহলে কি হবে? সো এই যে ব্যবসা বা ব্যবসা মিলি সংগঠন, কিভাবে ব্যবসা সংগঠিত হয় বা ব্যবসা কোন কোন ভাগে কাজ করে বা এর প্রকারভেদ কি, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এবং এর জন্য ব্যবসা উদ্যোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি একটি এসএসসি টপিক, তবে এইচএসসি তে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট একটি সাবজেক্ট আছে, যেখানে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার আছে, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার আছে। এখন এই ম্যানেজমেন্টের যে টপিকগুলো সবগুলোর বেসিক কিন্তু এই ব্যবসায় উদ্যোগ। তো যারা এইচএসসি শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো, হয়তোবা তোমরা জানো বাট বেসিকটা আর একবার ঝালাই করে নাও যে হ্যাঁ আমি জানি, মানে ভালো মতনই জানি, যেটা আমার বেসিক সব ক্লিয়ার আছে। সো এইচএসসি স্টুডেন্টের জন্য এই ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানে এসএসসি বাদ দিলে ওদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশনে কিন্তু অলওয়েজ বেসিক থেকে প্রশ্ন করে এবং আমাদের এর জন্য ব্যবসা উদ্যোগ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসা উদ্যোগের বইয়ের অনেক প্রশ্ন আমরা অ্যাডমিশনে কিন্তু পেয়ে যাই। সো আমরা এখন ব্যবসায় পরিচিতি অর্থাৎ ব্যবসা বা বিজনেস এই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমে ব্যবসা। আচ্ছা ব্যবসা আসলে কেমন বলতে পারো? ব্যবসা এসেছে মানুষের অভাব বোধ থেকে। প্রথমে যখন মানুষ ছিল অনেক আগে গুহাতে বাস করতো তখন কিন্তু মানুষ কোনোভাবে জাস্ট খেয়ে বেঁচে থাকতো, বাট আস্তে আস্তে তাদের বুদ্ধি হয়েছে, তারা বিভিন্ন কাজ শুরু করেছে, একসাথে থাকা সৃষ্টি করেছে। পরে দেখলো না, আমাদের কিছু বিভিন্ন বিষয়ে অভাব রয়েছে, যে আমার এটা অভাব তার এটা অভাব, এখন তার যেটি অভাব রয়েছে সেটি আমি দিতে পারি, আবার আমার যেটি অভাব সেই ব্যক্তি সেই জিনিসে দিতে পারে। তো এইভাবে আস্তে আস্তে বিভিন্ন চিন্তা ধারণার মাধ্যমে বিভিন্ন মেনলি অভাব বোধের মাধ্যমে ব্যবসার উদ্ভব হয়। তো এইভাবে মূলত এই অভাব বোধের মাধ্যমে ব্যবসার উদ্ভব হয় এবং এটা আমি বললাম একটি দেখবা তোমাদের চ্যাপ্টারের প্রথম পেজের যে প্রথম উদ্দীপক আছে সেখানে এই কথাটি বলা আছে এবং এটি বললাম কারণ আমাদের অনেক সময় এমসিকিউতে এবং যে ক প্রশ্ন আছে সেখানে আসে যে ব্যবসার উৎপত্তি কিভাবে, যদি কেউ না পারো অনেক বেশি কনফিউজিং হয়ে যায়। আচ্ছা ব্যবসার উৎপত্তি কিভাবে? পরিকল্পনা থেকে, অনেকে বলে না অর্থ থেকে, অনেকে বলবে না ঋণ থেকে, এরকম বিভিন্ন বিষয় আসবে, বাট আসল উত্তর হলো অভাব বোধ থেকে ব্যবসায়ের সৃষ্টি। সো ব্যবসায় তো সৃষ্টি হলো ভাই বুঝলাম, কিন্তু ব্যবসা জিনিসটা কি, তাই না? ব্যবসায় হলো একটি কর্মকাণ্ড, বলা যায় যে ব্যবসা হলো একটি কাজ বা কর্মকাণ্ড বা কাজ বা কার্যাবলী, যেটা বলতে পারি। এই কর্মকাণ্ড কাজ বা বিভিন্ন কার্যাবলী এটি সংগঠিত করা। এখন আমরা তো জীবনে প্রতিদিন অনেক কাজ করি, আমরা খাই, ঘুমাই, ঘুরতে যাই, স্কুলে যাই, কলেজ যাই, তাহলে এগুলো কি ব্যবসা? না, ব্যবসা হবে না। তো কর্মকাণ্ড সেগুলো ব্যবসা হবে যেগুলোর পিছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে বা অর্থ পাওয়ার উদ্দেশ্য থাকবে। যেই ক্ষেত্রে এই মুনাফা পাওয়ার অর্জনের উদ্দেশ্য থাকবে সেটাকে আমরা ব্যবসা বলবো। যদিও আমরা যারা বই পড়েছি আমরা জানি কিছু কিছু কাজে মুনাফার কোনো কাহিনী থাকে না, সেটা জনকল্যাণ বা অন্য উদ্দেশ্যে ব্যবসা চালানো হয়, সেগুলো পরের কথা। সেখানেও কিন্তু ব্যবসার প্রতি কিন্তু টাকা আসে, অর্থাৎ অর্থ পাওয়া যায়, হয়তো ভাই অর্থের ব্যবহারটা ভিন্ন, বাট কাজ কিন্তু হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এখন এই মুনাফাকে আমি ভোগ করব নাকি মানুষের জন্য বিলিয়ে দিব না কি করবো সেটি পরের কথা। সো যেই কাজের জন্য মুনাফা অর্জন থাকে উদ্দেশ্য, সেটিকে বলা হবে আমরা ব্যবসায়। এখন এর আগে আরো একটা জিনিস, যেহেতু তোমরা সব কমার্সের স্টুডেন্ট তোমাদের জানা উচিত, আমরা সব জায়গায় কি বলি? ব্যবসা ব্যবসা ব্যবসা, বানান কি? ব্যবসা। যখনই পরীক্ষায় লিখবা ব্যবসা, স্যার একটু সুন্দর গোল্লা দিয়ে দিবে, কজ ব্যবসার আসল বানান হলো ব্যবসায়, একটা অন্তস্থ আছে ব্যবসায়। সো ব্যবসা বানান হচ্ছিল ব্যবসায়, দেখবা ব্যবসায় উদ্যোগ। সো ব্যবসা না কিন্তু বাকি সারা পৃথিবী বলুক ব্যবসা, বাট তোমরা বলবা না ব্যবসা হতে পারে না, এটা হবে ব্যবসায়, একটি অন্তস্থ আছে, একটি অন্তস্থ। যখন সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের বিভিন্ন বিষয় কিন্তু অনেক গভীর দিয়ে জানে, সো এসেও বলতে পারো ব্যবসার একটি গভীর বিষয় জানতে হবে, ব্যবসা হচ্ছিল ব্যবসায় একটি অন্তস্থ আছে। তো এটি পড়াশোনার বাইরে, যা তোমাদের বললাম যে তোমরা কমার্স স্টুডেন্ট তোমাদের বিষয়টা কিন্তু জানতে হবে যে ব্যবসা না, ইটস ব্যবসায়। সো
ব্যবসায় কি, ব্যবসা তৈরি হয়েছে অভাববোধ থেকে, এবং এই ব্যবসায় কাকে বলবে, সব কাজ তো আর ব্যবসা, তাই না? ব্যবসা একটি কাজ, কিন্তু কোন কাজ ব্যবসা? যেই কাজে আমার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। সো এটি হলো ব্যবসা। এখন দেখো, মুনাফা কিন্তু মানুষ বিভিন্ন ভাবে অর্জন করে। তুমি স্কুলে পড়ছো, আমি আমি আমার কথা বলি, ছোটবেলায় কি করতাম, পোকেমন কার্ড গিফট পেলে অনেক সময় পোকেমন কার্ডের বিভিন্ন পাওয়ারফুল কার্ড থাকতো, বন্ধুদের কাছে বিক্রি করতাম, 5 টাকা তুই আমাকে দে। 5 টাকাতে আমি কি করতাম, 5 টাকায় লজেন্স খেতাম, পরে টিফিনে লজেন্স খেতে হবে, 5 টাকা, সেটা করতাম। হয়তো আমার কাছ থেকে কিনতাম, কিনে দুই একটা ভালো ভালো কার্ড বন্ধুদের বলতাম, 2 টাকা 5 টাকা নেই। সো এই দেখো, আমি কিন্তু এই কাজের মাধ্যমে মুনাফা পেয়েছি। তাহলে যেহেতু আমি মুনাফা পেয়েছি এবং এটি কাজ করে পেয়েছি, এটি অবশ্যই ব্যবসা হওয়া উচিত না। সো এই যে, আচ্ছা এটি মুনাফা অর্জন না লিখে ব্যবসা লিখি। সো এই যে মুনাফা অর্জন করলাম, ব্যবসা কিন্তু হচ্ছে না। সো ব্যবসায়ের জন্য, আচ্ছা আমি একটা জিনিস পড়তে ভুলে গেছি, তোমরা একটু কমেন্টে জানাও তো যে আমার ভয়েস এবং ফ্রেমিং সব ক্লিয়ার আছে কিনা তোমাদের কাছে। বিকজ যদি কথা না হয় তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, একটু জানিয়ে দাও যে সব ঠিক আছে কিনা। আমার সাথে অনেকে জয়েন করছে, নাজমুস সাকি, মোহাম্মদ নীরব, ইফরিত, অনেকে জয়েন করেছে। একটু তোমরা দেখো আমার যে ভয়েস আছে এটি ক্লিয়ার কিনা এবং ফ্রেমিংটা ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। একটু জানাতে হবে ভাইয়েরা যে সব ঠিক আছে কিনা। আমার ক্লাসে আগে কিছু মানুষ ছিল, মাসফিয়া, তারপরে মাহমুদ নীরব, রাবেয়া ইসলাম, পরে আরাফাত চৌধুরী, আরো গোলাপ খান, অনেক 4-5 জন আছে। তারা কিন্তু দেখলাম প্রথম থেকে কম্পিটিশন লেগে আছে, কে বেশি কমেন্ট করবে, কে বেশি শেয়ার দিবে, এবং অনেক বেশি কমেন্ট করছে। সো খালি কি যে ওরাই আসবে এটা কিন্তু কথা না, এরা কিন্তু অনেকেই আছে, গত 3টি ক্লাসে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। বাট এটি কিন্তু হতে দেওয়া যাবে না। তোমরা যারা পাচ্ছ না, তোমরা একটু বেশি কমেন্ট করো, শেয়ার করো, তা বুঝবো না ওরা বাদেও কিন্তু বাকি শিক্ষার্থী আছে, ওদের কিন্তু আমার জায়গা দিতে হবে। সো অবশ্যই মাসফিয়া বা নীরব যারা আছো তোমরা কমেন্ট করো, বাট সাথে সাথে যারা নাম আসেনি বা হয়তো বা ক্লাস করেছো তোমরা কিন্তু কমেন্ট করো, তোমরা কিন্তু জিতে যেতে পারো। আচ্ছা আমাকে একটু বলো তো ভাইয়ার, আমার ভয়েস সব ঠিক আছে আশা করি, ক্লিয়ার? আচ্ছা সবাই বলছে ক্লিয়ার আছে। মিহা জয়েন করেছে, বলছে হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, সো ব্যবসায়, সো অর্থ উপার্জন কিন্তু ব্যবসায়ের কাজ, তাই না? সো এটি প্রথম বৈশিষ্ট্য হতে হবে, যে প্রথম বৈশিষ্ট্য কি, মুনাফা অর্জন। সো কোনো একটি কর্মকাণ্ড তখনই ব্যবসা হবে যেখানে মুনাফা অর্জন থাকবে। সো মুনাফা অর্জন মানে, তোমার মানে ব্যবসা হতে হলে প্রথম বৈশিষ্ট্য মুনাফা অর্জন থাকবে। বাট এমন কাজ করলাম মুনাফা নেই বা টাকা আসছে না, ব্যবসা হবে না। যেরকম ওই যে আমি, তোমরা সকালে স্কুলে যাও, নাস্তা করো, খাবার খাও, দুপুরে খাবার খাও, বন্ধুদের সাথে আড্ডা মারো, এগুলো ব্যবসা না, এগুলো কাজ হলেও ব্যবসা না, কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই। এখন বললাম আরো কিছু আছে, যেই কাজটি করবে তার একটি আর্থিক মূল্য থাকতে হবে। যেই কাজের আর্থিক মূল্য নেই সেই কাজটি কিন্তু অবশ্যই ব্যবসা হবে না। সো একটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটি কাজ হতে হবে, যে হ্যাঁ এটি মূল্য দ্বারা পরিমাপ করা যায়। এরপরে আছে ঝুঁকি। ঝুঁকি ব্যবসার সাথে অবশ্যই থাকবে। যেই ব্যবসায় ঝুঁকি নেই সেখান থেকে মুনাফা অর্জন করতে পারো, বাট সেটি ব্যবসা না। তুমি বিনিয়োগ করেছো সরকারি বন্ডে বা ট্রেজারি বন্ড। আমরা জানি ট্রেজারি বন্ড কি। ট্রেজারি বন্ডগুলো সেই সব বন্ড যে বন্ডগুলো সরকার ইস্যু করে থাকে। এখন এখানে কি লস খাওয়ার কোনো চান্স আছে, বা আমার টাকা ক্ষতি হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নেই, এখানে আমার অবশ্যই লাভ হবে। তো যেহেতু লাভ হবে, আমি জানি কোনো ঝুঁকি নেই, এটি ব্যবসায় হবে না, কজ এখানে ঝুঁকি নেই। নো ঝুঁকি মানে নো ব্যবসা। সো ট্রেজারি বন্ডে বিনিয়োগ কিন্তু আমার ব্যবসা নয়। সো অবশ্যই ঝুঁকি থাকতে হবে। সেবার মনোভাব,
আমি একটি কাজ করছি, সেখানে আমার মুনাফা অর্জন আছে, আর্থিক মূল্য আছে, ঝুঁকি আছে। আচ্ছা, আমি বললাম এমন কিছু কাজ যেই কাজে মানুষের অপকার হয় বা ভালো কিছু হয় না, সেবার চেয়ে মানুষের ক্ষতি হয়, সেটা কি এই ব্যবসা হবে? অবশ্যই হবে না, যেহেতু কাজ ভালো না। সো আমার কাজগুলো এমন হতে হবে যেখানে সেবার মনোভাব থাকবে, যে হ্যাঁ, আমার ঝুঁকি আছে, আমি এখানে টাকা অর্জন করবো, তবে আমার এখানে অবশ্যই থাকবে মানুষকে আমি সেবা দিব বা বিভিন্নভাবে উপকৃত করব। সো সেবার মনোভাব থাকতে হবে। একটি দেশের আইনে ওটি বৈধ হতে হবে। দেখো, সবগুলো আছে। আমি ধরে নেই, একটু ওয়ার্ডটা ভালো না, বাট তবুও ধরে নেই আমি ড্রাগ। এই যে ড্রাগ আছে, এটা কিন্তু আছে অনেক দেশে কিছু পরিমাণ, বা হয়তো আমরা ধরে নিই যে অ্যালকোহল, বা ধরে নিই আমরা যে মদ্যপান করে সে মদ, এটি কিন্তু অনেক দেশেই কিন্তু লিগাল, যে হ্যাঁ, এটি মানুষ গ্রহণ করতে পারে। সো এটি তুমি বিক্রি করতে পারবা। সো যেই দেশে আমার এটি লিগাল, সেই দেশে কিন্তু এটি বৈধ একটি কাজ হইতেছে, যে আমি চাইলে করতে পারি, বিকজ আমার দেশের আইন বলেছে হ্যাঁ, তুমি কাজটি করতে পারো। বাট আমাদের কথা চিন্তা করো তো, বা বিভিন্ন মুসলমান কান্ট্রির কথা চিন্তা করো তো, বা যেসব ধর্মে এই জিনিসগুলো গ্রহণ করা মানা আছে, সেই সব ধর্মে যে দেশগুলো আছে, সেই দেশে বলো তো, এই যে মদ্যপান বা মদ বিক্রি করা, এগুলো কি তোমার বৈধ একটি কাজ কিনা ওই দেশে? যে দেশে কাজটি বিক্রি করা মানা, নিশ্চয়ই এটি ওই দেশে অবৈধ। তো অবৈধ হলে সেটি অবশ্যই ব্যবসা হবে না। সো আমরা ব্যবসার অনেক কিছু দেখেছি, মুনাফা অর্জন, আর্থিক মূল্য থাকতে হবে, ঝুঁকি থাকতে হবে, সেবার মনোভাব, এবং দেশের আইনে সেটি অবশ্যই বৈধ হতে হবে। তোমাদের আরো বৈধ একটি আছে, মুনাফা অর্জনের লক্ষ্য, সেবার মনোভাব, দেশের আইনে বৈধ, নৈতিক, আচ্ছা, ঝুঁকি, ওকে। সো এইগুলোই আছে তোমাদের বই মেনগুলো। সো একটি ব্যবসায় হতে হলে এই পয়েন্টগুলো থাকতে হবে, না হয় সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে না। কারণ আমি বাংলাদেশে হয়তো বা লুকিয়ে লুকিয়ে ড্রাগ বিক্রি করতে পারি, বাট সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা না, আমেরিকার প্রেক্ষাপটে হয়তো বা ব্যবসা হতে পারে। বা হয়তো বা অ্যালকোহল বিক্রি করছি, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি ব্যবসা না, অন্য দেশের প্রেক্ষাপটে সেটি ব্যবসা হতে পারে। ঝুঁকি এরকম আছে, যেখানে আমি বিনিয়োগ করেছি, ঝুঁকি আছে, মানে সেটি ব্যবসা হবে, ঝুঁকি নেই ব্যবসা নেই। সো ব্যবসা হতে হলে এই জিনিসগুলোর আমার বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, আর নয় সেটি ব্যবসা হিসেবে গণ্য হবে না। এরপর আমাদের যে বিষয়টি, সেটি হলো প্রকারভেদ। ব্যবসায় প্রকারভেদ। সো ব্যবসাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, এই প্রকারভেদে যাওয়ার আগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, যে কার কোথায় কি সমস্যা আছে। আমি যে বুঝলাম ব্যবসার বিভিন্ন শ্রেণী বিভাগ, কারো কোনো মানে সরি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। বাবা, অনেক কমেন্ট করছো। অনেকে কিন্তু, অনেকে অনেক সময় একটু রাগ করে যে ভাই আমার কমেন্ট পড়ো না, কিন্তু ভাইয়া দেখো, কমেন্ট কিন্তু অনেক হয়। যদি আমি কমেন্ট পড়তে যাই, আমার কিন্তু ক্লাস টাইম শেষ হয়ে যাবে। সো কাইন্ডলি কেউ মাইন্ড করো যদি আমি কারো কমেন্ট মিস করে যাই। আমি কমেন্ট দেখি, যেগুলো মনে হয় যে না, এই এ বলেছে আমি এটি বুঝিনি, এটি ভাইয়া এটি ডিসকাস করেন, সেগুলো আমি একটু পড়ি। বাট বাকিগুলো আমি সব দেখি, বাট ক্লাসে বলি না কথা, আমার কিন্তু সময় অনেক নষ্ট হয়। সো কারো কমেন্ট ওভারসি হলে কাইন্ডলি কিছু মাইন্ড করো না। সো আচ্ছা, এই যে দেখো একটা ভালো কথা, ব্যবসায় প্রকারিত যাওয়ার আগে আমাকে কমেন্ট করেছে ইশরাক আরাফাত চৌধুরী, যে ভাইয়া ব্যবসায় ক্রমবিকাশ তিনটি পর্যায়ে, এটা মিস করে গিয়েছিলাম। সো এইটি আমাকে যত বইয়ে আগে আছে আমি আগে পড়াই, প্রকারভেদের আগে ক্রমবিকাশ, এটি খুব শর্টকাট, খুব ছোট বুঝাই দিব। ক্রমবিকাশ, যে ব্যবসাটি কিভাবে আসলো। সো ব্যবসা ক্রমবিকাশ আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাচীন যুগ, একটি হলো মধ্য যুগ, একটি হলো আধুনিক যুগ।
এখানে দেখো আমাদের বইয়ে কিছু দেওয়া আছে, আমি সেগুলো পয়েন্টগুলো ডিসকাস করব না, আমি জাস্ট বলবো আমাদের বাচ্চার মতো হয় কি যে একটি দিয়ে দেয় যে বাজার সৃষ্টি এটি কোন যুগের ব্যবসায় কাজ ছিল, আমরা কনফিউজ হয়ে যাই। আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিব যে কোনগুলো কোন কাজে। দেখো, প্রথমে মানুষ কাজ করত, এই কি করতো, গুহাতে বাস করতো, কিছু করতো না। So, তারা কি করতো, জাস্ট পশু পাখি পালন করতো, ফলমূল খেতো এবং শিকার করতো, তাই না? এবার পশু পাখি মারতো, ফলমূল খেত। কি করতো, পশু পাখি মেরে খেলো, আগুনে পুড়িয়ে ফলমূল খেলো। ফলমূল খেয়ে বীজটা যখন বাইরে ফেলতো, সেখান থেকে কিন্তু বিভিন্ন গাছ হতো। তো তারা বুঝলো যে হ্যাঁ, এই ফলে খেয়ে যদি আমি বীজটি মাটিতে ফেলি, আমার এখান থেকে গাছ হবে। তো গাছ হলো, সেখান থেকে তারা কৃষি কাজ করতো। কৃষি কাজ করে, আর এই কাজগুলো করতো, প্লাস তারা বিভিন্ন দ্রব্য বিনিময় করতো, যে আমার কাছে মাছ আছে, আমি মাছ শিকার করেছি, এবং তোমার কাছে গরু আছে, সো আমরা বিনিময় করি। সো এই যে বিভিন্ন শিকার, মাছ শিকার বা ফলমূল আহরণ বা পশু শিকার, তারপরে কৃষি কাজ এবং দ্রব্য বিনিময়, এটি হলো প্রাচীন যুগের মানুষ যখন তারা গুহাতে বাস করতো, অনেক পুরানো, এই কাজগুলো তখন হতো। সেটা মাথায় রাখবে যে তারা মাছ শিকার করতো, পশু পাখি শিকার করতো এবং ফলমূল আহরণ করতো। এগুলো তারা বাস্তব, পরে ফলের বীজ যখন মাটিতে ফেলে দিয়েছে, দেখো সেখানে গাছ হয়েছে। সো তারা জানতে পারলো যে হ্যাঁ, এই বীজটি ফেললে আমার এখান থেকে গাছ হবে। সেখান থেকে তারা কৃষি কাজ করলো, এবং শেষ পর্যন্ত কেউ কৃষি কাজ করে, কেউ মাছ শিকার করে, কেউ পশু শিকার করে, তারা নিজেদের মধ্যে বিনিময় করে। সো দ্রব্য বিনিময়, এটি ছিল প্রাচীন যুগ। এরপরে আসে মধ্যযুগ। মধ্যযুগে এই যে বিভিন্ন কড়ি পাথর দিয়ে তারা বিনিময় করতো, যে না, দ্রব্য বিনিময় বা যে বার্টার সিস্টেম, এটি আর কাজ হচ্ছে না, আমাদের কিছু একটি মাধ্যম লাগবে আমাদের লেনদেনের জন্য। তারা কড়ি পাথর ইউজ করলো। কড়ি পাথর পরে দেখলো যে না, সোনা রূপা, রূপা ব্যবহার করলো। ওরা আস্তে আস্তে দেখলো না, এটিও হচ্ছে না, পরে তারা কাগজি মুদ্রা আবিষ্কার করলো। এবং এগুলোর পরে আরো হলো কি, বাজার সৃষ্টি হলো, বাজারের উদ্ভাবন, এবং বিভিন্ন ব্যবসায় পাশে লিখি সংগঠন হলো। সো মধ্যযুগে হলো কি, প্রথমে দেখলো এখানে বার্টার সিস্টেমে শেষ, পণ্য বিনিময় প্রাচীন যুগে। মধ্যযুগে এসে মানুষ একটু বুদ্ধি পারলো যে না, আসলে বার্টার সিস্টেম ভালো না, আমরা একটি মাধ্যম বের করি। মাধ্যম বের করলো কড়ি পাথর। এটি ভালো না, কজ সবাই রাস্তাতে টোকায় পেতে পারে। সোনা রূপা, ওয়ার্ল্ডের পরিমাণ কমে যাচ্ছে, এটি এরকম এইভাবে ব্যবহার করা যাবে না, এবং অনেক ভারী, ইজিলি ব্যবহার করা যায় না। এবং এখানে ওজনের উপর ভিত্তি করে ঝামেলা ছিল, যে কে কত ওজন নিয়ে ঘুরতেছে, কত খাদ আছে, এটি ভালো, এটাও ভালো হচ্ছে না। এরপরে কি, কাগজে মুদ্রা আনলো, যে হ্যাঁ, এটি একটু সবচেয়ে বেস্ট ওয়ে, যেটি কাগজ থাকবে, এবং আমরা সবাইটি মানবো যে এই পার্টিকুলার কাগজকে আমরা অর্থ হিসাবে ধরবো, ধরে আমরা লেনদেন করব। শেষ পর্যন্ত এই লেনদেন হলে দেখলো হ্যাঁ, সব বাসায় বাসায় লেনদেন তো পসিবল না, একটি বাজার তৈরি করা প্রয়োজন, যেখানে সবাই একত্রিত হয়ে লেনদেন করব। বাজার আসলো, এবং শেষ পর্যন্ত বাজার দিলে কি একটি 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 মানুষের জন্য সব কাজ পসিবল হয় না, অনেক বড় জিনিস তৈরি করতে গেলে অনেক মানুষের প্রয়োজন হয়। সো ব্যবসায় সংগঠন তৈরি হলো, যেখানে মানুষ, আচ্ছা ব্যবসা সংগঠন লেখা ভালো আসেনি, এগুলো কিন্তু একসাথে ব্যবসা সংগঠন তৈরি করলো, যে হ্যাঁ, আমরা মিলিত হয়ে কাজ করি। তো এগুলো ছিল মধ্যযুগ পর্যন্ত। আর মধ্যযুগের পরে আধুনিক যুগ কখন শুরু হয়, এগুলো কিন্তু আমরা এখনো দেখি, তাই না? সো আধুনিকের সাথে কিন্তু মধ্যে কিছু কিছু আছে, যে কাগজের মতো তো আমরা ভাই আমরা এখনো ব্যবহার করি, বাজার এখনো আছে, সংগ্রহ এখনো হয়, তাই না? সো এর পার্থক্য হয়ে গেল যে শিল্প বিপ্লব। আমরা জানি 1750 সাল থেকে 1850 সালে, সরি, হ্যাঁ, 1850-এর মধ্যে একটা শিল্প বিপ্লব হয়, যার মাধ্যমে কিন্তু এই যে পুরো যে আমাদের ব্যবসা আছে, একটি পুরো ধাপ চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন নতুন আবিষ্কার, যে মেশিন আবিষ্কার হয়, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়। সো এটির পর থেকে কিন্তু এই মূলত যে যুগটি হয় সেটি হচ্ছিল শিল্প বিপ্লব। এবং এরপরে দেখা যায়, আমরা দেখতে পারবো বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, পরে বড় বড় শিল্প কারখানা হচ্ছে, ব্যাংক বিমা হচ্ছে, এই সবগুলো কিন্তু এই শিল্প বিপ্লবের পরে।
তো এইভাবে আমরা মূলত এই ক্রমবিকাশ অর্থাৎ যুগগুলোকে ভাগ করব। তোমরা বই পড়লে বুঝতে পারবে যে আসলে কিভাবে করা হচ্ছে, বাট মানে কোন যুগে কি আছে তোমরা পয়েন্টগুলো বুঝবে, বাট কোনটা কোন যুগে এটি মনে রাখতে সমস্যা হয়। তো সিস্টেম হচ্ছিল এই যে দ্রব্য বিনিময় পর্যন্ত আসবা, এরপরে কড়ি পাথর দিয়ে কাজ করবা, শেষ পর্যন্ত কড়ি পাথর থেকে সোনা, রূপা, পরে কাগজ, কাগজি মুদ্রা, কাগজি মুদ্রা থেকে বাজার সৃষ্টি হবে এবং তার মাধ্যমে সংগঠন হবে বিভিন্ন। এগুলো হলো, এরপরে তৈরি হবে ছিল আধুনিক যুগ। সো এই ছিল ক্রমবিকাশ। আশা করি সবাই এইভাবে ভাগ করতে পারবা যে আসলে কোন কাজটি কোন যুগের মধ্যে গিয়েছে। এটা তোমাদের এখান থেকে মেনলি এমসিকিউ আসে, সো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে যেটি ছিলাম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, সেটি হচ্ছিল ব্যবসায়ের প্রকারভেদ। সো ব্যবসার প্রকারভেদ একটু ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল আসে। ব্যবসার প্রকারভেদকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো শিল্প, একটি হলো বাণিজ্য এবং আরেকটি হলো প্রত্যক্ষ সেবা। সো এই প্রকারভেদকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করছি, একটি হলো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এখন এগুলোর আবার কিছু ক্লাসিফিকেশন আছে, তো আমরা একটি একটি করে আগাই, কি বলো? সো আমরা সবার প্রথমে শিল্প সম্পর্কে জানবো, শিল্প পরে বাণিজ্য জানবো এবং লাস্ট অফ অল জানবো আসলে আমরা প্রত্যক্ষ সেবাটি কি। তো প্রথমে আসি শিল্প। আমাদের মেন হেডিং হচ্ছিল এখন শিল্প। সো শিল্প কি? শিল্প হলো প্রাকৃতিক যে বিভিন্ন সম্পদ আছে, ধরে নিয়ে মনে করো তোমাদের বই যে ভালো ওয়ার্ডটি দেওয়া আছে সেটি হলো প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, প্রাকৃতিক সম্পত্তি বলা হয়েছে। সো ধরে নেই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পর্কে আমরা সম্পদ সংগ্রহ করে এটি রূপান্তর করব কাঁচামালে। কাঁচামাল থেকে সেটি আমরা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করবো। দেখো এই যে একটি কাজ, যে প্রাকৃতিক সম্পদ আহরণ করলাম, সেটিকে আমরা কাঁচামালের রূপ দিলাম এবং কাঁচামাল থেকে আমরা সেটি উৎপাদন করে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্যে নিলাম, এই যে কাজটি, এটিকেই বলা হচ্ছে শিল্প। সো শিল্প বুঝতে পারছি যে আমরা জিনিসের একটি রূপ বা অবস্থান চেঞ্জ করব, এজন্য বলা হয় শিল্প পণ্যের রূপগত পরিবর্তন আনে। রূপগত অর্থাৎ শিল্পের মাধ্যমে যে একটি জিনিস একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে, ধরি আমরা উদাহরণ হিসেবে প্রথমে একটি গাছ, প্রাকৃতিক সম্পদ, গাছ আহরণ করে গাছ কাটলাম, যেটি অবশ্যই একটি খারাপ কাজ, ভালো না আমাদের ওয়েদারের জন্য, বাট আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। গাছ কেটে সেটিকে আমরা কাঠ বানালাম, কাঁচামাল আনলাম। কাঠ কিন্তু ব্যবহার করা যায় না, বাট কাঠ থেকে আমরা এমন কিছু বানাতে পারি যেগুলো ব্যবহারযোগ্য। ব্যবহার কি? আমরা টেবিল বানালাম। তো দেখো এই যে প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কাঁচামাল বানালাম, কাঁচামাল থেকে ব্যবহারযোগ্য পণ্য, এই যে প্রক্রিয়াটা, এইটাকে বলা হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্পের মূল কাজ হচ্ছিল প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেই সম্পদে কাঁচামালে রূপান্তর করে এবং এই কাঁচামালকে আমরা আবার ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করাকেই বলা হচ্ছে শিল্প। সো শিল্প একটি থাকে যে শিল্প কেমন উপযোগ সৃষ্টি করে, যে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে, শিল্প হচ্ছিল রূপগত পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। সো আমরা শিল্প কি জানলাম এবং শিল্প কি করে? রূপগত অবস্থা পরিবর্তন করে বা উপযোগ সৃষ্টি করে। কারণ কি? একটি রূপ গাছ থেকে কাঠে নিল, গাছ থেকে কাঠে গেল, কাঠ থেকে
টেবিল হলো। সো দেখো রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে। তো শিল্প পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে এবং শিল্পকে আমরা জানলাম। এখন এই শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সো শিল্পকে ভাগ করা যাবে, প্রথমে হচ্ছিল একে প্রজনন শিল্প। প্রজনন কি, দেখো ওয়ার্ডটি ধরে কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, জীবের সাথে, জীবনের সাথে রিলেটেড কিছু জিনিস আছে, যেটা প্রজনন। ঠিক একইভাবে প্রজনন শিল্প বলতে সেই সকল শিল্পকে বুঝাবে যেখানে আমরা একটি জীব থেকে অন্য জীব সৃষ্টি করি এবং যার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারি। যেমন কি হ্যাচারির মাছ, মুরগি পালন, হাঁস পালন, মাছ চাষ, পাখি পালন করতে পারি না? করতে পারি। দেখো আমরা একটি মাছ আনি, মাছের ডিম হয়, সেখান থেকে আমরা নতুন মাছ করি, বা ডিম আনি, মুরগি আনি, মুরগির ডিম হয়, সেখান থেকে নতুন মুরগি হয়। এইভাবে কিন্তু আমরা একটি জীবের মাধ্যমে অন্য জীব তৈরি করে বা উৎপাদন ঠিক না, এই প্রজনন করে কিন্তু আমরা শিল্প বা ব্যবসা করতে পারি, যেটাকে বলা হচ্ছে যেরকম উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন। অর্থাৎ উৎপাদিত মুরগি আছে, মুরগি থেকে ডিম দিয়ে নতুন মুরগি। সো এই যে জীবনের সাথে রিলেটেড, এগুলো যাবে প্রজনন শিল্পে। এরপর একটা হচ্ছিল নিষ্কাশন। নিষ্কাশন শিল্প। নিষ্কাশন বলে কি বলতো? নিষ্কাশ করা, বের করা, তাই না? নিষ্কাশ করা। সো নিষ্কাশন শিল্প হচ্ছে সেগুলো যেগুলো আমরা মাটি থেকে বা পানি থেকে বা বায়ু থেকে কোনো প্রাকৃতিক সম্পদ আহরণ করি। আমরা মাটি খুঁড়ে খুঁড়ে আমরা খনিজ তেল বা খনিজ উপাদান আছে এগুলো বের করলাম, সোনা রূপা তেল বের করলাম, নিষ্কাশন শিল্প। বাতাস থেকে কোনো গুরুত্বপূর্ণ বা কোনো ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় গ্যাস আলাদা করে ব্যবহার করলাম, নিষ্কাশন। পানি থেকে মাছ ধরছি, নিষ্কাশন। এইখানে স্যাররা তোমাদের সাথে কনফিউজ করে দেয় যে আচ্ছা এবার তোমাকে প্রশ্ন দিব, তুমি মাছ চাষ করছো, সেটি কেমন শিল্প? দিয়ে দিবে প্রশ্নে মাছ চাষ কোন ধরনের শিল্প, তারপরে কি দেখো প্রশ্নে স্যাররা করে কি তোমাদের পরীক্ষায় কনফিউজ করার জন্য দিয়ে দেয় যে মাছ চাষ কোন ধরনের শিল্প, দিতে বা নদীতে মাছ সংগ্রহ করা কোন ধরনের শিল্প। এই যে একটা প্যাচ লাগাইতে দেখো, নিষ্কাশনে কি জীবন থেকে জীবন নেওয়া হয়, ভাই মাছ তো হ্যাঁ আমাদের নিষ্কাশন দিতে পারি, আবার এই সরি প্রজননে দিতে পারি। আবার এটাও কেউ বলা হয় যে নিষ্কাশনে যে মাটি পানি বা বায়ু বা ভূগর্ভস্থ থেকে সম্পদ আরোহণ করা। এখন মাছও কিন্তু এক প্রকার সম্পদ, যেটা আমরা পানি থেকে নেই, তাই না? কোনটায় বসবে এইটা তোমরা একদম দরকার স্ক্রিনশট মারো, একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো যখন বলবে মাছ চাষ, অর্থাৎ মাছ চাষ করা বা মাছ হ্যাচারিতে পালন করা, মানে তুমি মাছ কিনে এনেছো, পোনা কিনে এনেছো, সে মাছ বড় করছো, সেখান থেকে ডিম নিয়ে তুমি আবার মাছ চাষ করবে, অর্থাৎ মাছ থেকে মাছ বানাচ্ছ। তবে নদী থেকে মাছ সংগ্রহ করলা, এইটা কিন্তু তুমি চাষ করছো না, তুমি কিন্তু নদী চাষ করতে পারো না। পানিতে আছে মাছ, তুমি বড়শি বা জাল দিয়ে মাছ ধরেছো, এইটা হবে নিষ্কাশন। অর্থাৎ মাছ চাষ করলা প্রজনন, তবে মাছ ধরলা নদী থেকে বা পুকুর থেকে মাছ ধরলা তুমি জাল দিয়ে, সেটি হবে নিষ্কাশন। পরীক্ষা এভাবে কনফিউজ দেয় যে মাছ চাষ করছো কোন ধরনের শিল্প, নদী থেকে মাছ সংগ্রহ করলা কোন ধরনের শিল্প। নদী থেকে সংগ্রহ করেছি, নদীতে মাছ চাষ করা পসিবল না, সো এটি হচ্ছে নিষ্কাশন। আর মাছ চাষ করেছো তুমি হয়তো বা পুকুরে বা তুমি কোনো বড় দিঘিতে, সেটি হবে প্রজনন। আই গেস এইটা আর তোমাদের কখনো ভুল হবে না। লাগলে একটি স্ক্রিনশট নিয়ে দাও যে মাছ চাষ প্রজনন, মাছ নদীতে সংগ্রহ, নিষ্কাশন, ইজি। দেখি তো তোমাদের কমেন্টে কি কোনো সমস্যা আছে একটু দেখি, যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা চাষ বললে প্রজনন, হ্যাঁ নিরাপদ আছে। সো এই যে
প্রজনন হচ্ছিল, যদি চাষ বলা হয় সেটি হবে প্রজনন, আর যদি সংগ্রহ বা নদী থেকে ধরা বলা হয় সেটি হবে নিষ্কাশন। আই গেস কারো আর কোনো সমস্যা নেই। তো এটি ছিল দুই রকমের। আরো কিছু আছে, সেটি হলো নির্মাণ এবং একটা ছিল উৎপাদন। এখানে আবার কনফিউশন লাগে। শিল্প, উৎপাদন, শিল্প। দেখো তো, নির্মাণ এবং উৎপাদন এটি একটা শিল্প, এটি একটা শিল্প। তোমরা কি বলো বলো তো, ওই কারখানাতে গার্মেন্টস এর কাপড় নির্মাণ হয় নাকি উৎপাদন করা হয় বলো তো একটু? বা ওই ফ্যাক্টরিতে বা প্রাণের কোম্পানিতে প্রাণ জুস নির্মাণ করা হয় নাকি উৎপাদন করা হয় একটু বলো তো? বা ওই কোম্পানিতে বা আড়ং-এর ডেইরিতে আড়ং-এর মাখন উৎপাদন করা হয় নাকি নির্মাণ করা হয় বলো তো? উৎপাদন। এবার অন্যভাবে বলো তো, পদ্মা ব্রিজ উৎপাদন করা হচ্ছে নাকি নির্মাণ করা হচ্ছে বলতো? পদ্মা সেতুটি বা আমাদের যেই মেট্রো রেল হচ্ছে বাংলাদেশে বা ঢাকা শহরে, ঢাকাতে এই মেট্রো রেল কি নির্মাণ করা হচ্ছে নাকি উৎপাদন করা হচ্ছে? সরকার হাসপাতালটি কি উৎপাদন করছে নাকি নির্মাণ করছে বলতো? প্রশ্ন করলে কিন্তু উত্তর ইজিলি পেয়ে যাবা। দুটি বানানো, কিন্তু কোনটা কিসের ক্ষেত্রে যাবে? নির্মাণ হলো বড় ভারী শিল্প, এই যে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বড় বড় জিনিস নির্মাণ করা, অর্থাৎ রাস্তাঘাট তৈরি করছে, সেতু করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, এই যে বড় বড় শিল্প বা যেখানে রড বালি সিমেন্টের ব্যাপার আছে, সেটি হলো নির্মাণ। উৎপাদন কি? উৎপাদন হলো জিনিসপত্র ছোট হবে, অনেক শ্রম গণ হবে, প্রচুর মানুষ থাকবে এবং মেশিনের মাধ্যমে প্রসেস করে করে উৎপাদন করবে। দেখো, তুমি যে পদ্মা সেতু বানাবে এখানে কিন্তু আহামরি প্রসেসের কিছু নেই। রড বালু সিমেন্ট দিয়ে বড় বড় পিলার করবা, রাস্তা করবা, জাস্ট বসিয়ে দিবা, নির্মাণ শেষ। তবে একটি গার্মেন্টসে কিন্তু উৎপাদনের অনেক প্রসেস আছে। একটি জায়গায় কাপড় কাটে, একটি সাইজ দেয়, আরেক জায়গায় কাপড় কাটে, আরেক জায়গায় কাপড় সেলাই করে, আরেক জায়গায় পকেট বানায়, আরেক জায়গায় বোতাম লাগায়, আরেক জায়গায় চেইন লাগায়, আরেক জায়গায় রং করে, অনেক প্রসেস আছে কিন্তু। সো নির্মাণ বলতে সে বড় বা ভারী শিল্প, আর উৎপাদন বলতে অনেক প্রসেস হয়, যে বিভিন্ন কারখানার ভিতরে অনেক মানুষ থাকে, মেশিনের মাধ্যমে প্রসেস করে, সেটি হলো উৎপাদন শিল্প। আশা করি এই যে প্রজনন এবং নিষ্কাশন, এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন হবে না, এবং নির্মাণ এবং উৎপাদন এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন হবে না। শিল্প আরেকটি আছে, সেবা শিল্প। সেবা শিল্প, এটি হলো এই শিল্পের লাস্ট ভাগ। সেবা কি? বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এখন তোমাদের মাথায় ঘুরছে যে ভাইয়া, ব্যবসা কিন্তু একটি প্রকারভেদ দিয়েছে, যেটা ছিল প্রত্যক্ষ সেবা। সো একটা বলছেন প্রত্যক্ষ সেবা, আবার শিল্পের মধ্যে নিয়ে এসেছেন সেবা শিল্প, এটা কি বুঝলাম না। সো এটি ক্লিয়ার করার আগে প্রত্যক্ষ সেবাকে বাদ দিয়ে দেই, খালি দেখি সেবা শিল্প। সেবা শিল্পটি কি? তোমরা বাসায় ওয়াইফাই পাচ্ছ, এই যে আমার ক্লাস দেখতেছো, নেট পাচ্ছ, এটি কি? সেবা পাচ্ছ এক প্রকার। ওয়াইফাই ইউজ করতেছো, ওয়াইফাই কি করছে? একটি লোক এসে তার দিয়ে বাসায় লাগাই দিয়ে গিয়েছে, এবং সেখানে তুমি প্রতি মাসে কিন্তু টাকা দাও এবং সেখান থেকে ওয়াইফাই বা ইন্টারনেট পাও। একটু পরে ক্লাস করে হয়তো বা দুপুরে ভাত খেয়ে যখন একটু ফ্রি থাকবা, বিকালে তুমি টিভি দেখতে বসবা, এই যে ডিশের লাইন, এটি কোথায় পাচ্ছ? একটি লোক এসে লাগাই দিয়েছে এবং তার মাধ্যমে তুমি সেবা পাচ্ছ। তোমাদের একটি গাড়ি আছে, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, কি হয়? দোকানে যাও, যে বিভিন্ন গাড়ির দোকান, গিয়ে তারা একটি মেশিনের মাধ্যমে টায়ারটি আলাদা করে ঠিক করে আবার লাগিয়ে দেয়, সেবা প্রদান করে। তোমার টিভি যে নষ্ট হয়ে যায়, একটি ইলেকট্রনিক্সের দোকানে যাও, গেলে সে সেরে যায়। এই যে বিভিন্ন সেরে দিচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে সেবা শিল্প। বা ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে গেলে সেবা পাচ্ছ, সেবা শিল্প। সো এই ছিল। আচ্ছা, সেবাটা মাথায় রাখো, প্রত্যক্ষ সেবাকে আমি শিল্পের পরে আসে বাণিজ্য, বাণিজ্যের পরে প্রত্যক্ষ সেবা, বা বাণিজ্যের আগে আমি প্রত্যক্ষ সেবা নিয়ে আলোচনা করব। সো সেবা হচ্ছিল এই পাঁচটি ভাগ। শিল্প কাকে বলে? শিল্প জানলাম যে প্রকৃত প্রাকৃতিক কাঁচামালকে সংগ্রহ করে সেটি নিয়ে যদি আমরা কাঁচামালে রূপান্তর করি এবং কাঁচামাল থেকে মানুষের ব্যবহারযোগ্য পণ্য নিয়ে আসি, সেটাকে বলছি শিল্প। এবং শিল্পের মোট এই পাঁচটি প্রকারভেদ আছে, যেগুলো আমরা জানলাম। এরপর শিল্প শেষ, এরপরে আমরা আসবো হচ্ছিল বাণিজ্য ছিল, বাট বাণিজ্যের আগে আমরা এই প্রাকৃতিক
প্রত্যক্ষ সেবায় আসব, যেটার সাথে আমরা সেবা শিল্পের পার্থক্য বের করতে পারবো। সো প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবার কোনো ক্লাসিফিকেশন নেই, জাস্ট একা। সেবাতে কি জেনেছি যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ এসে আমাদের কোনো পণ্য দিয়ে সেবা প্রদান করে যাবে, তাই না? আর প্রত্যক্ষ সেবা সেগুলো যেগুলোর জন্য একটি মানুষকে লেখাপড়া করতে হয়, সেখান থেকে মানুষের হয়তো বা ডিগ্রি নিতে হয় এবং নিয়ে এমন কিছু সেবা দেয় যেটা মানুষ চাইলেই দিতে পারে না। দেখো, তুমি যদি আজকে চাও, তুমি কিন্তু চাইলে লেখাপড়া বাদ দিয়ে এই যে ডিশের লাইনের ব্যবসা নামতে পারো। আমি চাইলে কিন্তু আজকে এই ক্লাস নেওয়া বাদ দিয়ে বা আমি লেখাপড়া বাদ দিয়ে ওয়াইফাই এর ব্যবসা নামতে পারি। জাস্ট কি আমি ওয়াইফাই এর হয়তো বা নিবো, নিয়ে মানুষের বাসায় লাইন দিব। তবে আমি যদি আজকেই চাই, আমি কি পারবো ডাক্তার হতে? আমি কি চাইলে আজকে একদিনের মধ্যে সিএ হতে পারবো? আমি কি একদিনের মধ্যে ইঞ্জিনিয়ার হতে পারবো? পারবো না। সো প্রত্যক্ষ সেবা সেই সব সেবা যেগুলোর জন্য একটি ব্যক্তিকে লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে, দেখো, ডাক্তার বা সিএ যারা আছে সবাই লেখাপড়া করতে হচ্ছে, কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করতে পার্টিকুলার বিষয় ডিগ্রি নিতে হয়। ডিগ্রি নিতে হয় কিন্তু এগুলো নিয়ে হয়তোবা কোনো সংগঠনের আন্ডারে তালিকাভুক্ত হতে হয়। একটি ডাক্তার কিন্তু দেশের যে যারা ডাক্তার সবাই কিন্তু একটি যে আলাদা সংগঠন আছে সেখান থেকে কিন্তু তাদের নিজের নাম রেজিস্টার করে নিতে হয় যে হ্যাঁ সে একজন বৈধ ডাক্তার। সিএ লেখাপড়া করেছি হবে না, সিএ ভবন থেকে কিন্তু তোমাকে নাম রেজিস্টার করতে হবে যে হ্যাঁ আমি একজন সিএ এবং আমি চাইলে এই সাইডে সব সেবা দিতে পারি। তারপরে ধরে নেই এই যে বিভিন্ন যে আমরা স্পা দেই না, বিভিন্ন মাসাজ করি বিভিন্ন জায়গায় বা দেখি বাইরের দেশে, এটি প্রচুর নাম করা এক প্রকার চিকিৎসা। এর জন্য কিন্তু মানুষকে প্রচুর ট্রেনিং নিতে হয় এবং কোনো জায়গা থেকে কিন্তু সার্টিফিকেট নিতে হয় যে না এই কোম্পানি এবং এই কোম্পানি যারা সেবা প্রদান করবে তারা কিন্তু ট্রেন্ড ব্যক্তি অর্থাৎ প্রশিক্ষিত ব্যক্তি। তো এইটা হচ্ছিল মেনলি প্রত্যক্ষ সেবা, যাদেরকে সেবা প্রদানের আগে বিভিন্ন লেখাপড়া করতে হয়, বিভিন্ন অর্গানাইজেশন থেকে তাদেরকে সার্টিফাইড হতে হয়। সো এই ছিল প্রত্যক্ষ সেবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যক্ষ সেবা কি আর সেবা শিল্প কি। সেবা শিল্প আমরা বিভিন্ন পণ্যের মাধ্যমে মানুষকে সেবা দিতে পারি, বাট সেবা শিল্প সেটি যেখানে পণ্য থাকবে আমার ব্রেনের মধ্যে বা আমার শরীরে বা আমার হাতে। ম্যাসাজ করতে হলে আমার হাতের মধ্যে, যে আমি হাত দিয়ে ম্যাসাজ করতে পারি। ডাক্তার হতে হলে আমার ব্রেন, আমি জানি এই চিকিৎসা, এই রোগ হলে কি চিকিৎসা দিতে হবে। সিএ আমি জানি এইখানে সমস্যা হলে কিভাবে সলভ করতে হবে। তো এটি হলো প্রত্যক্ষ সেবা। তো প্রত্যক্ষ সেবাও ডান। লাস্টে থাকতে হচ্ছিল বাণিজ্য। বাণিজ্য অনেক প্রকারভেদ আছে, এই বাণিজ্যের আগে দেখি। সো আমরা একটি কি করেছি দেখো, শিল্প জেনেছি। শিল্পতে কি হয়, পণ্যের যে বিভিন্ন রূপ আছে সেটি পরিবর্তন করা হয়, তাই না? আমরা এই যে শিল্পকে মাঝখানে রাখি। শিল্প হলো, শিল্পরা কি করে, খালি পণ্য বানায়। একটি ফ্যাক্টরির মাধ্যমে গাছ নিয়ে আসে, গাছ থেকে কেটে কাঠ বানায়, কাঠ থেকে ফার্নিচার বানায় বা টেবিল বানায়। এই যে গাছটি বন থেকে নিয়ে যাবে শিল্পতে, এই যে কারখানার মধ্যে নিল, কারখানায় নিয়ে শিল্পের মাধ্যমে সব আলাদা হলো। ধরেন এটা কারখানা, কারখানা, কারখানার মধ্যে শিল্পের কাজটি হলো। এবং এইখানে যে টেবিল বানানো হয়ে গেল, টেবিল থেকে যে মানুষ গ্রাহকের বা আমরা যারা মনে করো ভোক্তা, ভোক্তার কাছে নিয়ে গেল। এই যে একটি কাঁচামাল বা একটি পণ্য কারখানায় পাঠানো, সেই কারখানা থেকে ভোক্তার কাছে পাঠানো, এই যে কাজটি, এইটাকে কিন্তু বলা হচ্ছে বাণিজ্যর কাজ। প্রাণের কোম্পানি, ধরে নিয়ে প্রাণ জুস, ম্যাঙ্গো জুস, মনে করো প্রাণের ফ্যাক্টরি, এরা কি করে, এদের ফ্যাক্টরিতে শিল্পেতে কি কাজ হয়, শিল্পতে কি হয়, আম, আম থেকে জুস, খালি জুস করলে হয় না, একটি প্যাকেটে প্রোডাক্ট মানে পণ্য বানিয়ে দেয়। সো কাঁচামাল একটি প্রাকৃতিক সম্পদ পায় আম, আম থেকে জুস বানায়, একটি কাঁচামাল জুস হয়ে গেল বা জুসে চুষে একটা আলাদা রস বের করে করে জুস। এরপর সেটা কি করে, একটি প্যাকেটে করে
সে কিন্তু মানুষের ব্যবহার উপযোগ করে। কিন্তু এইটা তো ভাই সব একটি শিল্পের মধ্যে হচ্ছে, একটি কারখানার মধ্যে। এই যে কারখানা, এই পর্যন্ত এই যে আমটি আসবে কেমনে? বাগান থেকে যে আমটি নিবে, আমটি আসবে কিভাবে? এই যে পণ্য হয়ে গিয়েছে, এই পণ্যটি ভোক্তার কাছে বা দোকানে, বিভিন্ন দোকানে দোকানে পাঠাবে কে? এই যে কাজ আছে, এটি হলো এই যে বাণিজ্যের কাজ। অর্থাৎ বাণিজ্য হলো প্রাকৃতিক সম্পদ আরোহণ করে যে উৎপাদকের কাছে পাঠানো, এবং সেই উৎপাদক দ্বারা যে উৎপাদিত পণ্য সেটি ভোক্তার নিকট যে পাঠানোর কাজগুলো আছে, এটাকে বলা হচ্ছে বাণিজ্য। দেখো, কনসেপ্ট খুব ক্লিয়ার। আমি বাগান থেকে আমি আম জুস ধরে নিই, বাগান থেকে একটি আম নিয়ে আসতে হবে, নিয়ে আমি একটি লোককে দিয়ে দিলাম। সে কি করবে? আম থেকে জুস নিবে, জুসের সাথে বিভিন্ন র মেটেরিয়াল মানে বিভিন্ন মশলাপাতি মাখিয়ে সুন্দর স্বাদ বানিয়ে এটি প্যাকেট করবে। সে তার উৎপাদনের কাজ শেষ করলো। শেষ করার পরে এরপরে সেটিকে রেখে দিলে হবে? হবে না, ভোক্তার কাছে পাঠাতে হবে। এই কাজটি কিভাবে করবে? তো এই যে কাঁচামালটি এইখানে নিয়ে যাওয়া এবং সেটি থেকে আবার ভোক্তার কাছে নেওয়া, এটিকে বলা হচ্ছে বাণিজ্য। আই গেস তোমরা বাণিজ্য বুঝতে পেরেছো। এবার যদি তোমরা বইয়ের সংজ্ঞা পড়ো, তোমরা একটি ইজি বা ক্লিয়ার একটি ধারণা পাবে। সো বাণিজ্যের কিছু শ্রেণীবিভাগ আছে, বা বাণিজ্যের শ্রেণীবিভাগ না, ঠিক উপাদান বলতে পারো যে বাণিজ্যে কি কি কাজ হয়। তো প্রথমে হলো পণ্য বিনিময়। যেহেতু আমরা বাণিজ্য পড়ছি, একটু সাইড লেখা, আমাদের জায়গা লাগবে, আমরা বাণিজ্য পড়তেছি। পণ্য বিনিময় একটি কাজ। পণ্য বিনিময় কি? এই যে জুসটি নিয়ে দোকানে দিল, পণ্য কিন্তু বিনিময় হয়ে গেল, ফ্যাক্টরি থেকে এর মালিকানা চলে গেল দোকানের যে দোকানদারের কাছে, দোকান আবার কি করলো? সেটি বিক্রি করলো ভোক্তার কাছে। এই যে পরিবর্তন হয়েছে একটি মালিকানা, তো পণ্য বিনিময় হয়েছে, এটি কিন্তু বাণিজ্যের আন্ডারে পড়বে। এরপরে আসে হচ্ছিল, একবার লিখে ফেলি, পরিবহন, গুদামজাত করণ, এবং আরো আসা হচ্ছিল ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। এই যে ছয়টা কাজ, এই ছয়টা হলো আমাদের বাণিজ্যের কাজ। এখন দেখো, পণ্য বিনিময় করলে কি হয়? প্রথমে ছিল ফ্যাক্টরির কাছে, কোম্পানির কাছে, কারখানার কাছে, কারখানা থেকে মানুষ টাকা নিয়ে দোকানদার কিন্তু কিনে নিল। এই যে দেখো, একটি একটি কাজ থেকে অন্য লোকের কাছে চলে গেল, এটির মাধ্যমে কিন্তু পণ্য বিনিময় হয়েছে। এবার তোমরা বলো তো, যদি পণ্য বিনিময় হয় তাহলে কি রকম বাধার দূর হতে পারে বলো তো? এই পণ্য বিনিময় তো কিছু একটি হয়, তাই না? এক প্রকার বাধা দূর হয়, তাই না? বলতো বাধাটা কি? এটি হলো সত্যগত বাধার দূর। পণ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্য সত্যগত বাধা দূর করে থাকে। এই যে পণ্য বিনিময় হলো, বিক্রি করলো এক মালিকের কাছ থেকে অন্য মালিকে, এই যে মালিকানা চেঞ্জ হলো, এটি হলো পণ্য বিনিময়, এবং এর মাধ্যমে সত্যগত যে বাধা আছে সেটি দূর হলো। এরপর আসলো পরিবহন। পরিবহনও কিন্তু একটি বাধা দূর করে, সেটি কি বলতে পারবা? আমার প্রাণের ফ্যাক্টরি আছে হচ্ছিল ঢাকার ঘোড়াশালে। সো এই ঘোড়াশাল থেকে জুস তো তৈরি হয় এক জায়গায়। এখন আর প্রাণের জুস পাওয়া যায় কোথায় বলতো? সম্পূর্ণ বাংলাদেশে। এটি কিভাবে হয় বলতো? পরিবহনের মাধ্যমে। সো পরিবহনের মাধ্যমে আমরা কেমন বাধা দূর করলাম বলতো? এক স্থান থেকে অন্য স্থানে গেল না, স্থানগত বাধা দূর হচ্ছে। স্থানগত বাধা দূরীকরণ হচ্ছে। এরপরে কি? গুদামজাতকরণ। গুদামজাত কেন করে বলতো? প্রাণের প্রতি বছরে ধরে নেই আমার জুস লাগে প্রতি মাসে 100টি, তারা একসাথে 1200টি জুস তৈরি করে ফেললো, মানে 12 মাসের। তারা কি 12 মাসে এক দোকানে বিক্রি করে দিবে? নিশ্চয়ই না, 100 100 করে বিক্রি করবে।
সো এই যে 100, বাকি থাকবে 1100, কোথায় থাকবে বলতো? গুদামে মজুত করা থাকবে, যে এই মাস গেলে আমরা পরের মাসে আবার এতগুলো নিয়ে বাজারে বিক্রি করবো, আবার পরের মাসে 100, তার পরের মাসে 100। এই যে জমিয়ে রাখছে, এই যে গুদামজাতকরণ বা কি, আগামী মাসে বন্যা হতে পারে, চাল পাওয়া যাবে না বা আলু সব নষ্ট হয়ে যাবে, কি করব? আমরা একসাথে নিয়ে সব গুদামে রেখে দিব। আমরা জানুয়ারি মাসে করছি, আমাদের যখন এপ্রিলে বন্যা হবে, আমরা তখন এপ্রিল মাসে গিয়ে বা জুনে আমাদের দেশে বন্যা হবে, তখন আমরা জুন মাসে গিয়ে এইগুলো আমরা সাপ্লাই দিব। সো এই গুদামজাতকরণের মাধ্যমে আমরা কি করছি? এই যে সময়ের ঝামেলা দূর করছি না? সো এটি হবে সময়গত সময়গত বাধা দূর করবে। এরপরে কি? ব্যাংকিং। ব্যাংকের মাধ্যমে কি হই? আমরা কি পাই? অর্থ পাই। সো অর্থ বা বিভিন্ন লেনদেন করতে পারি। সো এই যে অর্থের ঝামেলা আছে, এটি আমরা ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবো, এবং এই ব্যাংকিং করে কি? অর্থগত বাধা দূর করে। তারপরে কি? বীমা। বীমা কেন করি বলতো? ঝুঁকির জন্য, যেন ঝুঁকি হ্রাস পায়। সো স্বাভাবিকভাবে বীমা কি করবে? ঝুঁকিগত বাধা বাধা দূর করবে। আবার এবং সবশেষে আসা হচ্ছিল আমাদের বিজ্ঞাপন। বিজ্ঞাপন দ্বারা কি করা হয় বলতো? মানুষকে জানানো হয় যে আমার এই পণ্যটি এসেছে, আপনারা কিনতে পারেন, এর মূল্য এত, এর অফার আছে, এটা হ্যান ত্যান। তো এর মাধ্যমে আমরা মানুষের, লম্বা করে নিয়ে এখানে জায়গা নেই, তথ্যগত বাধা দূর করতে পারি। সো দেখো, বাণিজ্য যে আছে, এই বাণিজ্যের উপাদান হচ্ছিল পণ্য বিনিময়। পণ্য বিনিময় বাণিজ্যের আন্ডারে যাবে। এই পণ্য বিনিময়ের মাধ্যমে আমাদের সত্যগত বাধা দূর হচ্ছে। পরিবহন বাণিজ্যের আন্ডারে, এর মাধ্যমে স্থানগত। গুদামজাতকরণ বাণিজ্যের আন্ডারে, গুদামের মাধ্যমে আমরা সময়গত বাধা দূর করতে পারছি। ব্যাংকিং বাণিজ্যের আন্ডারে, এটি কি? অর্থগত বাধা দূর করছে। বীমা কিসের কাজ? ঝুঁকিগত বাধা দূর করে, এবং এটি বাণিজ্যের আন্ডারে। এবং লাস্টে বিজ্ঞাপন, এর দ্বারা আমরা মানুষকে তথ্য দেয় যে আমাদের এই পণ্য আছে, এটি কিনলে এই সুবিধা পাবেন, হ্যান ত্যান সবকিছু। এর মাধ্যমে তথ্যগত বাধা দূর করে, এবং এটি বাণিজ্যের আন্ডারে পড়ে, এবং এটি হলো বাণিজ্যের সকল উপাদান। তো আই গেস আমরা এই যে ব্যবসায়ের প্রকারভেদ, 3 প্রকার, এই সম্পর্কে আমরা জানতে পারলাম। শিল্প, প্রত্যক্ষ সেবা এবং বাণিজ্য, এবং এগুলোর মাধ্যমে কি কি হয়, এর শ্রেণীবিভাগ কি কি বা কোনটির মাধ্যমে কি হয়, আমরা সব জানতে পারলাম। সো এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারের মূল যে টপিক ছিল মোটামুটি কভার, কজ এই প্রকারভেদ থেকে মূল প্রশ্নগুলো হয়। সো যদি তোমরা বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট করো, কমেন্টে জানিয়ে দাও ভাইয়া আমার এইখানে বুঝতে সমস্যা হচ্ছে, বা এই জিনিসটা বুঝতে সমস্যা, একটু বুঝিয়ে দেন। যদি না থাকে তাহলে আমি পরবর্তী অধ্যায়ে যাবো, এবং পরবর্তী অধ্যায়ে খুব ছোট একটি বিষয় আছে, সেটি আমি পড়িয়ে দেব। এরপরে আমরা পাবো কি? ব্যবসায় পরিবেশ। আচ্ছা, আমি ব্যবসায় পরিবেশ, আচ্ছা তোমরা আগে কমেন্ট করো, পরে আমি যাই ব্যবসায় পরিবেশে, যে কার কোথায় সমস্যা আছে। কমেন্ট করে বলে দাও কার কোথায় সমস্যা, তাহলে আমি ইজিলি ওটা সলভ করে সামনের দিকে আগাতে পারবো। বাবা, সবাই দেখে আমার আগে উত্তর দিয়ে দিচ্ছ, কোনটা কি, সাবাস। আচ্ছা, এরপরে গোলাপ খান বলছে ব্যবসায় পরিবেশ 6 প্রকার। হ্যাঁ, এটি আসলে আমি খুব পড়াবো না বিষয়টা, তোমরা একটু বাসায় পড়ে নেবে, বিকজ আমাদের টাইম একটু লিমিটেশন আছে, এবং আরো কি চ্যাপ্টার ধরতে হবে আমাদের। সো আমাদের এবার আসলে কি? ব্যবসায় পরিবেশ। আচ্ছা বলো তো, পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই পরিবেশ। এটি আমরা কবে পড়েছি বলতো? ক্লাস 1-2-তে, তাই না? এখন একটু সংজ্ঞাটি চেঞ্জ হবে। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করে না। সো এটি কিন্তু আমাদের পরিবেশের আন্ডারে পড়বে না। আমাদের আশেপাশে যেই সকল উপাদান আছে, যে সকল উপাদান আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, সেগুলোকে বলবো আমাদের পরিবেশ। ঠিক একইভাবে ব্যবসায় পরিবেশ, ব্যবসায় যেই এরিয়াতে বা যেই দেশে বা যেই, মনে করো, এই মহাদেশে আছে, তার যে উপাদানগুলো ব্যবসায়কে
সরাসরি ভাবে প্রভাবিত করে তাকেই বলা হবে ব্যবসায় পরিবেশ। ধরে নেই এই যে আমার বাসা, আমি এখানে থাকছি, আমার বাসার পাশে একদিন একটি, মনে করো এমন একটি জিনিস নিয়ে আসলো। মনে করো আমার বাসায় কোনো বাচ্চা নেই, কোনো শিশু নেই, ছোট কেউ না, আমরা সবাই বড়। তো মাঝে মধ্যে বাসার ঠেলা গাড়িতে কিন্তু খেলনা নিয়ে আসে। এখন এইটাকে কিন্তু আমি আমার এই যে বিভিন্ন ওই যে ওই বেলুন ঠেলুন নিয়ে আসতো বা খেলনা নিয়ে আসে, এটা কিন্তু আমি আমার পরিবেশের অন্তর্গত করব না। কজ এটি মাঝে মধ্যে আসে এবং এটি আমার প্রয়োজন এবং আমাকে এটি প্রভাবিত করে না কোনোভাবে। সো এটি আমার পরিবেশ না। তবে আমার বাসায় একটি বাচ্চা আছে যে খেলনা পছন্দ করে। So, যখন নিজ দিয়ে খেলনা যায় ও বলে ভাইয়া খেলনা, আমার ছোট ভাই আছে, ভাইয়া খেলনা কিনতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওই যে খেলনার দোকান সেটি আমার পরিবেশের অন্তর্গত হবে, কজ সেটি আমাকে প্রভাবিত করছে। ঠিক একইভাবে ব্যবসার পরিবেশ সেগুলোই হবে যেগুলো ব্যবসাকে প্রভাবিত করবে। আমরা বইয়ে দেখবো প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক, তারপরে আইনগত, প্রযুক্তিগত বিভিন্ন পরিবেশ আছে, ওর অনেক আন্ডারে টপিক আছে। ইজিলি তোমরা দেখে নিবে, বাসায় পড়লেও তোমরা বুঝে ফেলবে এবং পরে দেখবে বাংলাদেশের ব্যবসায় পরিবেশ বা বাংলাদেশের কোন কোন পরিবেশগুলো পজিটিভে আছে, কোনগুলো নেগেটিভে তোমরা ইজিলি পড়লে বুঝতে পারবে। যেরকম দেখো প্রাকৃতিক পরিবেশ, এটি বাংলাদেশের পক্ষে অনেক বেশি পজিটিভ আছে, কজ আমাদের অনেক বন জঙ্গল আছে, আমাদের নদী আছে, যার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি ব্যবসা লেনদেন করতে পারি বা অনেক র ম্যাটেরিয়াল বা কাঁচামাল পেতে পারি। সো এটি আমাদের কিন্তু পজিটিভে আছে। পরে আছে অর্থনৈতিক পরিবেশ, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। সো আমাদের দেশে বলতে পারে অর্থনৈতিক অবস্থা ভালো পজিশনে নেই। সামাজিক পরিবেশ, আমাদের দেশে মানুষ অনেক ধর্মভীরু, অনেক কালচারাল। সো এটি একটি পজিটিভ দিক, আমরা ইজিলি একটি নির্দিষ্ট পণ্য এদের রুচি অনুযায়ী দেশে বিক্রি করতে পারি। সো এটি আমাদের পজিটিভ সাইডে আছে। পরে আছে রাজনৈতিক পরিবেশ, আইনগত, দেশের রাজনৈতিক অবস্থা এখন ভালো বাট একসময় ভালো ছিল না, বাট মাঝে মধ্যে মানে প্রতিকূলে থাকে, সো ভালো অবস্থা থাকে না। তারপরে আমাদের আইনগত, অনেক আইন থাকলেও মানা হয় না, সো এটিও আমাদের বিপক্ষে আছে। প্রযুক্তি, আমাদের দেশের প্রযুক্তি এখনো পজিটিভে নাই বাট আস্তে আস্তে উন্নত হচ্ছে। সো আমি জাস্ট একটি মানে হালকাভাবে ডিসকাশন করলাম, কজ তোমরা এটি পড়লে বুঝতে পারবে তেমন কিছু নেই। সো এইটি আমি বাদ দিয়ে এখন চলে যাব পরবর্তী অধ্যায়ের এই উদ্যোগ ও উদ্যোক্তা। এই চ্যাপ্টারের সব ইজিলি বোঝানো আছে, জাস্ট একটা জায়গায় কনফিউশন যে উদ্যোগ, ব্যবসা উদ্যোগ জিনিসটি কি, এই যে উদ্যোগ এইটি কি, বা এই যে উদ্যোক্তা এই ব্যক্তিটি কি, এটি জানলে আমরা মোটামুটি চ্যাপ্টারটি কভার করে ফেলতে পারবো নিজে নিজে। So, উদ্যোগ কি বলতো? করা বা ধরে নিই কোনো কিছু করার ইচ্ছা, ইচ্ছা বা পরিকল্পনা হলো উদ্যোগ। আমি খুব সুন্দর বেক করতে পারি, বা তোমার বোন বা তোমার মা ধরে নাও খুব সুন্দর কেক বানাতে পারে। সো সে চিন্তা করলে কেক বানাতে পারি, আমি আজকে আমার পরিবারের জন্য বানাবো। এই যে কোনো কিছু করার পরিকল্পনা, সে নতুন ডিজাইন করে করতে পারে কেকটি। এই যে একটি করার পরিকল্পনা যে আমি করতে পারি, আমি করব, এটি হলো উদ্যোগ। বাট তোমার মা বললো আমি করতে পারি, কোনো কিছু করার পরিকল্পনা, কেক বানাতে পারি, এবং আমি করব কি, তোমার মা সেটি দিয়ে একটি বেকারি খুলবে, খুলে অর্থ উপার্জন করবে। এই যখন অর্থ চলে আসছে কোনো কিছু করার এসে, তখনই সেটি হয়ে যাবে ব্যবসায় উদ্যোগ। এবং ব্যবসায় উদ্যোগ আমরা সেগুলোকেই বলবো যেগুলো একদম নতুন ভাবে আসছে, পুরাতন জিনিস হলে হবে না। আমার এলাকায় এক লোক চাল বিক্রি করে এবং দেখা যাচ্ছে চালে অনেক বেশি লাভ, চালের দোকান খুললে খুব লাভ হবে, আমি চালের দোকান খুললাম, এটি ব্যবসায় উদ্যোগ হবে না, বিকজ আমি নতুনত্ব কিছু আনিনি। সো আমার এলাকায় চাল নেই, মানুষের চাল কিনতে অনেক দূর দিয়ে নিয়ে আসে মানুষ চাল, আমি চিন্তা করলাম যে চালের দোকান খুলে লাভ হতে পারে। সো নতুন ভাবে একটি পরিকল্পনা নিলাম না, এটি হবে আমার এই এলাকার জন্য বা আমার দিক থেকে ব্যবসা উদ্যোগ, কজ এটি আমার এরিয়াতে একদম নতুনত্ব। তোমার মা কেক বানাবে, কেকের দোকান আছে আশেপাশে অনেক, খুব ভালো চলে, তোমার মা বলে যে আমি বেকারি দিয়ে অনেক ভালো চলবে। তবে তোমার মা কেক ভালো বানায়, আশেপাশে কোনো দোকান নেই, সে জানে না যদি আমি কেকের দোকান খুলি বা বেকারি দেই
এটি কি ভালোভাবে চলবে কিনা, তবুও সে একটি দৃঢ় মনোবল এবং সাহস এবং ঝুঁকি নিয়ে এটি তৈরি করলো। সেটি হয়ে যাবে বেকারি বা একটি ব্যবসায় উদ্যোগ। কারণ সে নতুনত্ব এনেছে তার এলাকাতে কিন্তু আগে কখনো কোনো বেকারি ছিল না। সে ঝুঁকি নিয়ে নতুনত্ব নিয়ে আসলো একটি এলাকায়, সেটি হয়ে যাবে একটি ব্যবসায় উদ্যোগ। সো ব্যবসায় উদ্যোগ হতে হলে অবশ্যই নতুনত্ব কোনো একটি বিষয় থাকতে হবে, এবং যেখানে একটি ব্যক্তি ঝুঁকির সাথে ওই কাজটি করবে। সো আমরা ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা পেলাম। এখন যেই ব্যক্তি এই ব্যবসায় উদ্যোগ নিবে সেই হয়ে যাবে ব্যবসায় উদ্যোক্তা। যে ব্যক্তি ব্যবসা উদ্যোগ নিচ্ছে সে হয়ে যাবে ব্যবসা উদ্যোক্তা, আর যেই ব্যক্তি খালি উদ্যোগ নিবে সে হবে খালি উদ্যোক্তা। তো আমাদের যেহেতু একটি ব্যবসা রিলেটেড টপিক ব্যবসায় উদ্যোগ, তো আমরা এটা করবো ব্যবসা উদ্যোগ হয়ে যাবে ব্যবসায় উদ্যোক্তা। এখন এই উদ্যোক্তার অবশ্যই কিছু লাগবে, তার অবশ্যই সৃজনশীল হতে হবে। তার কেন সৃজনশীল হতে হবে? কারণ আমরা জানি ব্যবসা উদ্যোগ হতে হলে অবশ্যই নতুনত্ব লাগবে, আর যেই ব্যক্তি নতুনত্ব আনবে সে তো নিশ্চয়ই সৃজনশীল থাকবে, মানে সে অনেক সৃজনশীল ব্যক্তি হবে বা উদ্ভাবনী শক্তি থাকবে। তো এই ব্যক্তির অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে, মানে উদ্বোধন করার ক্ষমতা থাকতে হবে, অনেক বেশি সাহসী হতে হবে। বিকজ সে কিন্তু ঝুঁকি নিবে নতুন একটি পণ্য এনে, ক্ষতি হতে পারে। সো ঝুঁকি থাকবে, তার সাহস হবে, তার দূরদৃষ্টি থাকবে যে হ্যাঁ আমি এটি করলে আগামীতে এইভাবে আমাকে ইফেক্ট করবে, এইভাবে লাভ হবে, এইভাবে মানুষের উপকার হবে। সো এই বিষয়গুলো থাকবে ব্যবসা উদ্যোগের বিভিন্নই। তোমরা যদি এই বইটা চ্যাপ্টারটি পড়ো দেখবে যে ব্যবসা উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য পড়বে যে একটি কর্ম উদ্যোগ, ঝুঁকি আছে, পরে এখানে অবশ্যই মানে ফলাফল থাকবে, একটি লাভ হবে। এই টপিকগুলো দেখবে ইজিলি আসে, আর কিছু ব্যবসা উদ্যোগের গুণাবলী আছে। তো এইগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে ব্যবসায় উদ্যোগ কি। যেহেতু তোমরা এখন ধারণা পেয়ে গিয়েছো এবং তোমরা জানো ব্যবসায় উদ্যোগ কি, খালি উদ্যোগ কি এবং ব্যবসায় উদ্যোক্তা কি সেটি জানো। সো আশা করি তোমরা ইজিলি চ্যাপ্টার কভার করে ফেলতে পারবে। এর আগে একটা জিনিস বলে নিই, উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগ এই দুটি জিনিস। ব্যবসায় উদ্যোগ, এই দুটোর পার্থক্য হচ্ছিল ব্যবসা উদ্যোগ জানি আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড করা, সৃজনশীল বা নতুন কোনো কাজ করা। সো এর উদ্দেশ্য কি? মুনাফা। বাট খালি উদ্যোগ কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, নর্মাল কোনো কাজ। তো নর্মাল কোনো কাজ হলেই সেটি হয়ে যাবে এই উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। সো উদ্যোগ করা হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্যে এবং ব্যবসায় উদ্যোগ করা হচ্ছে বা যে বিষয়টি আছে সেটি হবে হচ্ছিল মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তো এই ছিল মোটামুটি তোমাদের উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগের পার্থক্য। উদ্যোগ কি তোমার জানলা, ব্যবসায় উদ্যোগ কি তোমার জানলা, এবং ব্যবসায় উদ্যোক্তাকে এবং নর্মাল উদ্যোক্তাকে তোমার জানলা। যে ব্যক্তি খালি উদ্যোগ নিবে সে খালি উদ্যোক্তা, যে ব্যবসা উদ্যোগ নিবে সে ব্যবসা উদ্যোক্তা। তো এই টপিকে তোমরা আসলে আশা করি চ্যাপ্টারটা তোমরা বাসায় বসে ইজিলি পড়ে নিতে, মানে পড়লে বুঝবে, কত তোমরা এখন কনসেপ্ট জানো। আর ব্যবসা পরিচিতির মেন যে টপিক ছিল শিল্প, প্রত্যক্ষ সেবা এবং বাণিজ্য, আশা করি তোমরা ইজিলি বুঝেছো এবং ব্যবসায় কি জেনেছো। আশা করি তোমাদের এই দুই চ্যাপ্টার আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় আমার পরবর্তী ক্লাসে অবশ্যই নক দিবে যে ভাইয়া সরি আগের ক্লাসে আমরা এই জিনিসটি বুঝতে পারিনি, একটু আমাদের ক্লিয়ার করে দেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। সো আজ এই পর্যন্তই ছিল। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কার কোথায় কি সমস্যা আছে, আমি আবার একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমাকে নুরুল জাহান লাকি বলছে ব্যবসায় পরিবেশের উপাদানের ছকটা কি বুঝে মুখস্থ করতে হবে ভাইয়া, সরি আপু, একটু ছয়টা তোমার মুখস্থ করো এবং তোমরা একটু ক্লিয়ারলি পড়ো, যে বোঝো যে এইটা কেন এটার আন্ডার আসছে। তোমরা বুঝতে পারো পরীক্ষার হলে এটা এমসিকিউ আকারে আসবে, তোমাদের খুব একটু সমস্যা হবে না। সৃজনশীল আসলো যে বুঝিয়ে দেয় তোমরা ইজিলি ধরতে পারবো। আচ্ছা, আইনগত সরি ব্যবসা আইন, শিল্প আইন, শিল্প আইন তো আইনগত পরিবেশের আন্ডারে যাবে। সো এটা আইনগত পরিবেশ,
এটা তোমরা ইজিলি কিন্তু মিলাতে পারবে। সো একটু মুখস্থ করতে হবে 6টি উপাদান, এবং এর যে সাব উপাদানগুলো আছে বা যে ছোট ছোট উপ উপাদানগুলো আছে এগুলো তোমরা একটু বুঝেই করবে। আমাকে হৃদয় বলছে নিষ্কাশন শিল্প কি বুঝিয়ে দিতে। ভাই অবশ্যই বুঝাবো। নিষ্কাশন শিল্প, শিল্পের আন্ডারে একটি আছে নিষ্কাশন শিল্প। তো নিষ্কাশন শিল্প কি? আমি মাটি, পানি, বায়ু এই তিনটি থেকে যে প্রাকৃতিক আহরণ করব, এই তিনটি মাটি, পানি এবং বায়ু থেকে আমি যে প্রাকৃতিক সম্পদ আহরণ করব এটাকেই বলা হবে নিষ্কাশন শিল্প। অর্থাৎ আমি মাটি থেকে খনিজ তেল, সোনা, রূপা আহরণ করলাম, নিষ্কাশন। পানি থেকে আমি মাছ নিলাম, নিষ্কাশন। বায়ু থেকে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাস ভিন্ন করলাম, করে ব্যবহার করলাম, নিষ্কাশন। সো এটি হচ্ছে নিষ্কাশন, যে আমি মাটি, পানি বা বায়ু থেকে যদি কোনো প্রাকৃতিক সম্পদ আহরণ করি সেটাকে বলা হবে ভাইয়া নিষ্কাশন শিল্প। আশা করি তুমি বুঝতে পেরেছো। গোলাপ খান বলেছে যে কোনো কাজের প্রচেষ্টায় উদ্যোগ। হ্যাঁ, যে কোনো কাজের প্রচেষ্টা উদ্যোগ, আর যখন এটি মুনাফার জন্য উদ্দেশ্য থাকবে সেটি হয়ে যাবে ব্যবসায় উদ্যোগ। আশা করি কারোর কোথাও সমস্যা নেই, কারণ সবাই দেখি সমস্যার বদলে নোট করে পাঠাচ্ছে যে এইটা এটাকে বলে। সো আই গেস আর কারোর কোথাও সমস্যা নেই। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা আশা করি যেটি বুঝতে পেরেছি। আমি পরশুদিন একটি ক্লাস নিব ঠিক 1:30 যেটা টপিক থাকবে আমাদের অধ্যায় নাম্বার 4, মালিকানা ভিত্তিতে ব্যবসা। এবং এখানে আমি তিনটি জিনিস পড়াবো, এক মালিকানা, অংশীদারি এবং রাষ্ট্রীয় ব্যবসা। অবশ্যই পড়ে আসবা। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এখান থেকে তোমাদের এসএসসিতে 2টি সৃজনশীল চোখ বন্ধ করে থাকবেই, 3টিও আসতে পারে। সো এটি অবশ্যই তোমরা থাকবে সাথে ক্লাসটিতে পড়ে আসবা, কোথায় কি সমস্যা সব বের করে আনবা। আমি যে পোস্টার দিব যে আমাদের ক্লাস আছে আগামীকাল, পোস্টারের নিচে তোমরা কমেন্ট করবে ভাইয়া ওই টপিকটি পড়িয়ে দেন, ওই টপিক। এবং তোমরা কিন্তু জানো ক্লাসের রুলস কি, কমেন্ট করতে হবে, মেনশন শেয়ার করতে হবে, যার মাধ্যমে তোমরা কিন্তু শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায় তোমাদের নাম পাবা। এবং এটি প্রচার করা হবে টেনমি স্কুল ক্লাসরুম যে অ্যাপটি আছে সেটিতে। সো এটিতে এখনই জয়েন করে ফেলো, কজ যদি জয়েন না করো তাহলে কিন্তু আমি তোমাদের ওই তালিকায় তোমাদের নাম দিতে পারবো না। আমার আগের ক্লাসে 2জন শিক্ষার্থী ছিল শ্রেষ্ঠ শিক্ষার্থী তালিকায়, বাট ওরা একমাত্র এখানে জয়েন করে নেয় বলে তাদেরকে আমি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায় আনতে পারিনি। অবশ্যই জয়েন করে। এবং আবারও বলছি, টেনমি স্কুলে যে অ্যাপটি আছে সেখানে এখন আমাদের শিক্ষার্থী সংখ্যা হয়েছে 10 লক্ষ। সো তোমরা অবশ্যই জয়েন করো। এবং এখানে আমাদের অ্যাপ রিভিউ যেই ক্যাম্পেইন আছে সেটা অংশগ্রহণ করো। অংশগ্রহণ করে তোমরা তোমাদের রিভিউ দিয়ে হয়ে যাও বিজয়ী এবং অনেক পুরস্কার জিতে নাও। এবং সেখান থেকে তোমাদের ছবি আসবে, তোমাদের নাম ঘোষণা করা হবে। তো অবশ্যই অংশগ্রহণ করো। এবং এই অ্যাপটি এখন ডাউনলোড করে ফেলো, যারা ডাউনলোড করোনি দেখবে আমার উপরের ক্যাপশনেই দেওয়া আছে আমাদের অ্যাপের লিঙ্ক, ডাউনলোড করে ফেলো। তো ক্লাস শেষ করার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো গুড লাক স্টেশনারিকে, কজ তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা রবি টেনমি স্কুল কখনোই এই ক্লাসগুলো আনতে পারতাম না। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পরশুদিন নতুন একটা অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে।